শিল ভট্টাচার্য একাডেমির আজকের আমাদের আলোচনা বিষয় লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। আমরা আজকে এই বিষয়টির বেসিক কনসেপ্ট এবং ফিচার্স নিয়ে আলোচনা করব। লেকচার আউটলাইন, মিনিং অফ লোকাল সেলফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেকেন্ড কম্পারিশন টেবিল অফ রুরাল অ্যান্ড আরবান বডিজ অফ ইন্ডিয়া, অ্যান্ড থার্ড বেসিক ফিচার্স অফ লোকাল সেলফ গভর্নমেন্ট আরবান অ্যান্ড রুরাল। মিনিং অফ লোকাল সেলফ গভর্নমেন্ট অর্থাৎ ভারতবর্ষে যে স্থানীয় স্বায়ত্তশাসনমূলক সরকারি ব্যবস্থা রয়েছে সেটি নিয়ে এখন আমরা আলোচনা করব। এই সরকারি ব্যবস্থা হচ্ছে ভারতের তৃতীয় স্তরের সরকার। প্রথম স্তরের সরকার হচ্ছে কেন্দ্রীয় সরকার বা ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দ্বিতীয় স্তরের সরকার হচ্ছে স্টেট গভর্নমেন্ট গুলো রয়েছে সেইগুলো, এবং তৃতীয় স্তরের সরকার হচ্ছে এই লোকাল সেলফ গভর্নমেন্ট বা স্থানীয় স্বায়ত্তশাসনমূলক সরকার। এই সরকারের প্রধান কাজ হচ্ছে যে আমাদের স্থানীয় যে সার্ভিস, লোকাল সার্ভিস গুলোকে ফুলফিল করা, অর্থাৎ সরকারের যে ক্ষমতায়ন, সেই ক্ষমতায়নকে গ্রাসরুট লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া, অর্থাৎ সম্পদ বন্টন থেকে শুরু করে অর্থনৈতিক বন্টন থেকে শুরু করে সমস্ত কিছুই একদম গ্রাসরুট লেভেলের নিম্ন স্তর পর্যন্ত নিয়ে যাওয়া, তৃণমূল স্তর পর্যন্ত নিয়ে যাওয়া। এই বিষয়টাকে জানবার জন্য আমরা কয়েকটি পয়েন্টস এর মাধ্যমে জানবো। প্রথম বলছে যে এই থার্ড গভর্নমেন্টাল সিস্টেম, অর্থাৎ এই লোকাল সেলফ গভর্নমেন্ট আমরা সাধারণত বিভিন্ন ভিলেজ, টাউন এবং সিটিজের যে বিষয়গুলো রয়েছে সেইগুলো ক্ষেত্রে দেখতে পাই, এবং এইটি কিন্তু একটি ইলেক্টেড বডি। অর্থাৎ এই এলাকাতে যে সমস্ত মানুষ বাস করে, কোনো একটি গ্রামে, কোনো একটি শহরে, কোনো একটি নগরে যে সমস্ত মানুষ বাস করে, তারাই কিন্তু এই বডিতে নির্বাচিত হন, এবং তারা কিন্তু সরাসরি ভোট দিয়ে কিন্তু প্রার্থীদের নির্বাচন করেন, এবং এই ইলেক্টেড বডি কিন্তু কাজ করে। অন্তত এই বডিগুলোর ৫ বছরের মেয়াদ, ৫ বছর শেষ হওয়ার আগেই নির্বাচন হয়, এবং আবার পরবর্তী বডি ক্ষমতায় আসে। তারপরে কি? তারপরে হচ্ছে যে এটি তৃতীয় স্তরের সরকার, প্রথমেই বলা হলো। এরপরে বলছে যে এই ডিসেন্ট্রালাইজেশন, অর্থাৎ পাওয়ার এবং রিসোর্স, সরকারের যে ক্ষমতা এবং যে সম্পদ, একে ডিসেন্ট্রালাইজেশন করা, অর্থাৎ বিকেন্দ্রীভূত করা, অর্থাৎ গ্রাসরুট লেভেল পর্যন্ত একে নিয়ে আসা। এর জন্যই কিন্তু লোকাল সেলফ গভর্নমেন্ট তৈরি করা হয়েছে। আরেকটি কি? এই গ্রাসরুট লেভেলে দুটো জিনিস, একটা কি এই ডেমোক্রেটিক যে স্ট্রাকচার, সেখানে মানুষজনদের অর্থাৎ জনগণকে অনেক বেশি অংশগ্রহণের সুযোগ করে দেওয়া, এবং লোকাল অ্যাফেয়ার্স, লোকাল যে ব্যবস্থা রয়েছে, এই লোকাল ব্যবস্থাগুলোর জন্য স্বায়ত্তশাসনমূলক অর্থাৎ সেলফ গভর্নমেন্টাল সিস্টেম কে সুদৃঢ় করা। এই বিষয়গুলোকে সামনে রেখে কিন্তু লোকাল সেলফ গভর্নমেন্ট ব্যবস্থা তৈরি করা হয়েছে। এবং লোকাল সেলফ গভর্নমেন্ট কি, কোন কোন প্রতিষ্ঠানকে বলবো? আমরা যখন গ্রামাঞ্চলে, যারা গ্রামাঞ্চলে বসবাস করেন, তারা গ্রাম পঞ্চায়েতে যান, বিভিন্ন ধরনের সিভিক সার্ভিস, লোকাল এসেনশিয়াল সিভিক সার্ভিসের জন্য, যেমন রাস্তাঘাট, সরকারি জল, জঞ্জাল পরিষ্কার, ড্রেনেজ পরিষ্কার, রাস্তার আলো, প্রাথমিক শিক্ষা, স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য, এই বিষয়গুলোর জন্য তারা পঞ্চায়েতে যান, গ্রাম পঞ্চায়েতে। এই গ্রাম পঞ্চায়েত হলো কিন্তু লোকাল সেলফ গভর্নমেন্ট। এই একই বিষয়ের জন্য যখন ছোট শহরের লোকজন বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে যান, আমার বাড়ি যে এলাকায় বা কোনো শহরে, ছোট শহরে, সেই এলাকার যে মিউনিসিপ্যালিটি, পৌরসভা, সেখানে যান। এই পৌরসভাই হলো কিন্তু সেখানকার লোকাল সেলফ গভর্নমেন্ট। আবার বড় শহর, নগর, নগরের ক্ষেত্রে যখন যেমন কলকাতা, মুম্বাই, চেন্নাই, সেখানে কি মিউনিসিপাল কর্পোরেশন, অর্থাৎ এই বডিগুলো কিন্তু সম্পূর্ণরূপে লোকাল সেলফ গভর্নমেন্ট। সংবিধানের
73তম এবং 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই ব্যবস্থাটাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে, অর্থাৎ কনস্টিটিউশনাল করে দেওয়া হয়েছে। তাহলে মোটামুটি ভাবে আমরা লোকাল সেলফ গভর্নমেন্টের বিষয়টা বুঝতে পারলাম, এবং ফিচার্স যখন আমরা আলোচনা করব তখন আরো ডিটেলে এটি আমরা বুঝব। কম্পারিশন টেবিল অফ রুরাল অ্যান্ড আরবান বডিজ। ভারতবর্ষের গ্রামীণ এবং শহরাঞ্চলের যে লোকাল সেলফ বডিজ গুলো রয়েছে সেটি আমরা কম্পেয়ার করে দেখব। এরিয়া অফ অপারেশন, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের এরিয়ার অপারেশন হচ্ছে কি রুরাল এরিয়া অর্থাৎ গ্রামীণ এরিয়া, আর আরবান লোকাল বডিজ তার অপারেশনাল এরিয়া কোনটা আরবান এরিয়া অর্থাৎ টাউন এবং সিটিজ। এবার আমরা কনস্টিটিউশনাল বেসিসে আসি। উনি বলছে পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনসকে সাংবিধানিক করা হয়েছে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 এর মাধ্যমে। আর এই কাজটাই শহরাঞ্চলের ক্ষেত্রে আরবান লোকাল বডিজকে সাংবিধানিক করা হয়েছে 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 এর মাধ্যমে। কনস্টিটিউশনাল পার্ট, ভারতীয় সংবিধানের পার্ট 9 এর আর্টিকেল 243 থেকে 243 ও পর্যন্ত পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের ব্যবস্থা বলা রয়েছে। আর আরবান লোকাল বডিজ এটি ভারতীয় সংবিধানের পার্ট 9 এর আর্টিকেল 243 পি থেকে আর্টিকেল 243 জেড জি পর্যন্ত এর মধ্যে এর ক্ষমতা কার্যাবলী বলা রয়েছে। নেচার, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস এর নেচার কি রুরাল লোকাল সেলফ গভর্নমেন্ট, আর আরবান লোকাল বডি কি বলছে নেচার আরবান লোকাল সেলফ গভর্নমেন্ট। এবার আসি স্ট্রাকচার বা লেভেলস। এই স্ট্রাকচার আর লেভেলস এর ক্ষেত্রে বলছে যে ভারতবর্ষের পঞ্চায়েত ব্যবস্থা ত্রিস্তর বিশিষ্ট। সবচেয়ে নিম্ন স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপরে হচ্ছে পঞ্চায়েত সমিতি, তারপরে হচ্ছে জেলা পরিষদ। পঞ্চায়েত নিয়ে যখন আলাদা করে আমরা আলোচনা করব তখন এই বিষয়ে ডিটেলে আমরা আলোচনা করব। আর আরবান লোকাল বডিজ কি যে এমন বহু অঞ্চল আছে যেখানে দেখা যায় যে গ্রাম এবং শহরের দ্বৈত চরিত্র রয়েছে, অথবা কোনো কোনো গ্রাম শহরে রূপান্তর হচ্ছে কিন্তু সম্পূর্ণভাবে রূপান্তরিত হয়নি। এইসব অঞ্চলে রয়েছে নগর পঞ্চায়েত, মহানগর বা মেট্রোপলিটনে রয়েছে হচ্ছে মিউনিসিপাল কর্পোরেশন, আর টাউন গুলোতে রয়েছে ছোট শহরে রয়েছে মিউনিসিপাল কাউন্সিল। অবজেক্টিভ, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের অবজেক্টিভ কি প্রমোট গ্রাসরুট ডেমোক্রেসি ইন ভিলেজ, অর্থাৎ গণতন্ত্রকে একদম তৃণমূল স্তর পর্যন্ত নিয়ে যাওয়া, এটি হচ্ছে অত্যন্ত প্রাথমিক উদ্দেশ্য। আর আরবান লোকাল বডিজ এনশিওর পার্টিসিপেটরি অ্যান্ড অ্যাকাউন্টেবল আরবান গভর্নমেন্ট। এই দুটো ক্ষেত্রেই বলা যায় যে সরকারের ক্ষমতা এবং সম্পদ বন্টন সরকারের ক্ষমতায়ন এবং সম্পদ বন্টন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে তৃণমূল স্তরে নিয়ে যাওয়া, একদম শহরের তৃণমূল স্তর এবং গ্রামীণ অঞ্চলের তৃণমূল স্তরে নিয়ে যাওয়াই হচ্ছে এই লোকাল আরবান সেলফ গভর্নমেন্টের মূল কাজ। শিডিউল 11 শিডিউলে এটি রয়েছে ভারতীয় সংবিধানে, এবং অর্থাৎ পঞ্চায়েতি রাজ রয়েছে, আর আরবান লোকাল বডিজ রয়েছে 12 শিডিউলে। অর্থাৎ মোটামুটি ভাবে আমরা কম্পারিশনটি বুঝতে পারলাম। বেসিক ফিচার্স অফ লোকাল সেলফ গভর্নমেন্ট আরবান এন্ড রুরাল, অর্থাৎ এই যে আরবান এবং রুরাল যে ব্যবস্থায় এলাকাতে যে লোকাল সেলফ গভর্নমেন্ট রয়েছে ফিচার্স গুলো আমরা একটু দেখব। প্রথমে কি বলছে ডিসেন্ট্রালাইজেশন অফ অথরিটি, তার মানে সরকারের যে ফিনান্সিয়াল পাওয়ার এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার সেটাকে গ্রাসরুট লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া। কার মাধ্যমে নিয়ে যাবে? এই লোকাল ইনস্টিটিউশনস গুলোর মাধ্যমে নিয়ে যাবে, অর্থাৎ পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির মাধ্যমে নিয়ে যাবে। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে কনস্টিটিউশনাল রেকগনাইজেশন। 73rd পঞ্চায়েত, 74th পৌর। এই দুটি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে
এই লোকাল সেলফ গভর্নমেন্ট সিস্টেমটাকে সাংবিধানিক করা হয়েছে, অর্থাৎ সাংবিধানিক ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এই রুরাল এবং আরবানের লোকাল সেলফ গভর্নমেন্ট ব্যবস্থাকে। তৃতীয় বলছে ডেমোক্রেটিক ইলেকশন সিস্টেম। আমরা প্রথমেই দেখেছি যে এই যে বডিগুলো যারা পরিচালনা করেন তার প্রত্যেকটির একটি কাউন্সিল আছে, ইলেক্টেড কাউন্সিল। এই এখানে যারা রিপ্রেজেন্টেটিভ ইলেক্টেড হয় এলাকা থেকে তারা কিন্তু সরাসরি জনগণ তাদের সরাসরি ভোট দিয়ে নির্বাচন করে এবং তারা এই বডিগুলোকে পরিচালনা করেন ৫ বছরের জন্য এবং ফিক্সড ৫ বছর অতিক্রান্ত হওয়ার আগেই নির্বাচন হয়, আবার নতুন বডি ক্ষমতায় আসে। তো যেরকম আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের যে ব্যবস্থা, যেভাবে আমরা এমপি, এমএলএদের নির্বাচন করি ঠিক একইভাবে। কিন্তু এখানে ডিফারেন্স হচ্ছে আমরা অনেকেই ভোট দিই লোকসভা, বিধানসভা ইলেকশনে, কিন্তু অনেকেই কিন্তু আমরা এমপি বা এমএলএদের চিনি না। কিন্তু এখানে কিন্তু সেটা হয় না সাধারণত। তার কারণ এখানে ছোট, ছোট এলাকায় এই বডিগুলো ছোট, ছোট এলাকায় বিভক্ত থাকে। যেমন ধরুন একটি মিউনিসিপ্যালিটি। সেই মিউনিসিপ্যালিটি দেখা গেল ২০ টা ওয়ার্ডে ডিভাইড করা। ছোট, ছোট ২০ টা এলাকা করা রয়েছে। সেখান থেকে একজন করে নির্বাচিত হয়ে এই বডিটি তৈরি হচ্ছে। তার মানে কি এলাকার মধ্যেই পরিচিত লোকেরা নির্বাচিত হন এবং দেখা যায় ওই যেমন বারাসাত শহর। বারাসাত শহর বা ব্যারাকপুর শহর বা নৈহাটি শহর, এই শহরগুলোর যে পৌরসভা রয়েছে, এই পৌরসভায় কি হয়? শহরবাসী ইলেকশনে দাঁড়ান। কোনো না কোনো এলাকা থেকে। শহর একাধিক এলাকায় বিভক্ত থাকে তো, দাঁড়ান এবং সেখান থেকেই তারা নির্বাচিত হয়ে এই বডিতে যান। সুতরাং এটি কেন করা? এটির প্রধান কারণ হচ্ছে যে গণতন্ত্রের কে একদম গ্রাসরুট লেভেল অর্থাৎ একদম নিচু লেভেল পর্যন্ত, নিচু স্তর পর্যন্ত, নিচু একক পর্যন্ত নিয়ে যাওয়া। অর্থাৎ জনগণের গণতান্ত্রিক ক্ষমতায়নকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া এবং বৃদ্ধি ঘটানো। রিজার্ভেশন পলিসি। এই বডিগুলোতে অর্থাৎ পঞ্চায়েতই হোক আর পৌর ব্যবস্থাই হোক, এই বডিগুলোতে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব, পিছিয়ে পড়া জনজাতি গোষ্ঠীর যেসব মানুষজন আছে তাদের জন্য কিন্তু নির্দিষ্ট সিট রিজার্ভ থাকে। এই সিটে বা সেই সিটগুলোতে তারাই দাঁড়াতে পারবে। এছাড়া মোট আসনের ১/৩ কিন্তু মহিলা প্রার্থীদের জন্য বা মহিলা প্রতিনিধিদের জন্য রিজার্ভ থাকে। এর মাধ্যমে কি হচ্ছে? মহিলাদের ক্ষমতায়ন হচ্ছে এবং পাশাপাশি পিছিয়ে পড়া জনজাতি গোষ্ঠীর যারা মানুষ রয়েছেন, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব, তাদেরও কিন্তু রাজনৈতিক ক্ষমতায়ন, তাদেরও কিন্তু সম্ভব হচ্ছে এই ব্যবস্থার মাধ্যমে। গ্রাম সভা, the রোল অফ গ্রাম সভা। এখানে বলা হচ্ছে যে এই যে গ্রাম সভা হলো পঞ্চায়েত ব্যবস্থা, 3 টিয়ার পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন একক। অর্থাৎ প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে মোট এলাকা নিয়ে একটি তৈরি হয় গ্রাম সভা। এই গ্রাম সভায় মাধ্যমেই কিন্তু সেই গ্রামের মানুষজন পলিসি নির্ধারণ করেন। অর্থাৎ এই গ্রাম সভাতে গ্রামের সকল মানুষ অংশগ্রহণ করেন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতন্ত্রের ক্ষেত্রে এবং এর পাশাপাশি এই সভা থেকেই গ্রামের উন্নয়নমূলক কাজকর্মের নীতি নির্ধারিত হয়। এই গ্রাম সভাটা হলো কিন্তু পার্টিসিপেটরি ডেমোক্রেসির একটি স্তম্ভ। দ্য ফাউন্ডেশন অফ পার্টিসিপেটরি ডেমোক্রেসি। দ্বিতীয় কি? ডিফাইন ফাংশনস। আমরা একটু আগেই লোকাল সেলফ গভর্নমেন্টের আমরা আজ জেনেছি। আরেকবার বলা যায় সেটা কি? এই শহর বা গ্রামাঞ্চলে যে লোকাল সেলফ গভর্নমেন্ট রয়েছে, শহরে মিউনিসিপাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটিজ আর গ্রামাঞ্চলে রয়েছে গিয়ে পঞ্চায়েত ব্যবস্থা। এখানে কি কাজ? এর কাজ হচ্ছে যে লোকাল প্ল্যানিং অর্থাৎ আঞ্চলিক পরিকল্পনা, অর্থাৎ যে এলাকা ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা।
সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, পাবলিক হেলথ, প্রাইমারি এডুকেশন, এই সমস্ত কিছুই কিন্তু এই লোকাল বডিগুলোর মাধ্যমে সম্পন্ন হয়। এইগুলোকে রূপায়ণ করা, বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যাল ওয়েলফেয়ার পলিসি ইমপ্লিমেন্ট করা, প্রাইমারি এডুকেশনের উপর জোর দেওয়া, পাবলিক হেলথের উপর জোর দেওয়া, এলাকার সার্বিক উন্নয়ন সম্পন্ন করা, এলাকার রাস্তাঘাট তৈরি করা, এই সমস্ত কিছু লোকাল বডিগুলো করে থাকে। এইগুলোই হচ্ছে কিন্তু এই লোকাল সেলফ গভর্নমেন্টের যে বডিগুলো রয়েছে তার কাজ। এবারে কি ফিনান্সিয়াল ফ্রেমওয়ার্ক, ফিনান্সিয়াল ফ্রেমওয়ার্কে কি বলছে? বলছে যে এই রাজ্য সরকার কিন্তু একটি করে স্টেট ফিনান্স কমিশন তৈরি করে এই লোকাল বডিগুলোর রেভিনিউর বিষয়ে। কি কি থাকে? 5 বছরের জন্য এটি তৈরি হয়। অর্থাৎ এখানে বলছে the state finance commission are constitute every 5 years to recommend resource distribution and strengthen the revenue capacity of local bodies. অর্থাৎ রাজ্যের যে রিসোর্স সেগুলো লোকাল বডিতে কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে, এছাড়া এই লোকাল বডিগুলো কি কি বিষয়ে রেভিনিউ কালেকশন করে, কারণ তাদের তো চালাতে হবে। অর্থাৎ এই লোকাল বডিগুলো যদি রেভিনিউ কালেকশন না করে তাহলে তারা স্থানীয় উন্নয়নগুলো কি করে করবে? সেই ব্যবস্থার জন্যই একটি স্টেট ফিনান্স কমিশন তৈরি করা হয় প্রত্যেক 5 বছর অন্তর অন্তর। রাজ্য সরকারই তৈরি করে। তারপরে কি? ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন অথরিটি। এই লোকাল বডিগুলো নির্বাচন, এই লোকাল বডিগুলো প্রত্যেক 5 বছর অন্তর অন্তর নির্বাচন হয়। পঞ্চায়েত এবং মিউনিসিপাল। তার জন্য একটি স্টেট ইলেকশন কমিশন তৈরি করা হয়। যে স্টেট ইলেকশন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন একটি সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট অথরিটি। তারা এই প্রতিষ্ঠানগুলোর, অর্থাৎ এই থার্ড গভর্নমেন্টাল সিস্টেম বা এই থার্ড গভর্নমেন্টের যে ইলেকশন প্রসিডিং আছে, অর্থাৎ প্রত্যেক 5 বছর অন্তর অন্তর যে নির্বাচন হচ্ছে, যেমন রাজ্য সরকার নির্বাচন হয়, বিধানসভা নির্বাচন হয়, যেমন লোকসভা নির্বাচন, ঠিক একইভাবে এখানে 5 বছর অন্তর অন্তর নির্বাচন হয়। এই নির্বাচনটি সম্পূর্ণ মেনটেন করে এবং কন্ডাক্ট করে স্টেট ইলেকশন কমিশন। এই স্টেট ইলেকশন কমিশন গঠন করে কে? রাজ্য সরকার। সুতরাং আমরা আজকে লোকাল সেলফ গভর্নমেন্টের বেসিক যে ফিচার্স গুলো সেগুলো বুঝতে পারলাম।